ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের পেজগুলোতে এসে আপনি জানিয়ে দেবেন। আমার নাম রিয়াদ। আমি বর্তমানে ইউরোপের ছোট্ট একটি শহরে বসবাস করি এবং এস্তোনিয়া, ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত, যে দেশের লোক সংখ্যা মাত্র 13 লক্ষ। এদেশে আমি গত 2006 সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার একটা শহর যেটার নাম হচ্ছে তালিন, সেখানে বসবাস করছি। আমার লেখাপড়ার বিষয়বস্তু এটার কারণেই আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরো 3 জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামে একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতন, তবে এখানে খুব কম মানুষ বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলো এবং বাড়িগুলোর পাশে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলায় দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অনেক জিনিসপত্র এখানে এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথে 3 জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগে অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম, কিন্তু গবেষণা করেছি, তবে এটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল 4 তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই, নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তাও আবার এতটাই সরু যে একজন মানুষের উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হল সিঁড়িটি শুধু ওপরের দিকে নয়, বরং মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে আরো 2টি তলা। আমাদের প্রজেক্টটা ছিল মাটির নিচের তলার জিনিসপত্র তথ্য নির্ণয় করা। আমাদের 4 জন হাতে টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচে প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় কিছু চমকপ্রদ জিনিস ছিল। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বড় বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতে করতে হঠাৎ একটি জায়গায় আমার চোখ আটকে যায়। একটি মরচে ধরা 4 কোনা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন যেন আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম ছিল, সেই কারণেই আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমার সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আমার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করেই ঘুমাই। ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এরকম স্বপ্ন কেন দেখলাম। পরের দিন সকালের নাস্তা সেরে হাতে একটা কফি নিয়ে ইউনিভার্সিটির দিকে চলে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ পাই, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজে যদি অনেকদিন ভাঁজ করে রেখে দেয়া হয় তাহলে যেই লালচে ধূসর রং ধারণ করে সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগের সময়কার। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল, আর আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এরকম একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেই। সে কাগজটি স্ক্যান করে
পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজের আসান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় এটি একটি জায়গায় নকশা, যেটা কিনা কেইলা নামে একটি গ্রাম নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ আরো বাড়তে থাকে। পরদিন সকালে কেইলা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিই। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা গ্রামের ভেতরে একটি জঙ্গল আছে, সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশাটির পরিশেষ দেখব বলে রাখা ভালো। ওই গ্রামের মানুষজনের কাছ থেকে শোনা ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়। আর জঙ্গলটা গাছগাছালিতে এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। আমাদের সেখানে ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরে আমার শরীরটা কেমন যেন করে ওঠে, কারণ ঠিক এইরকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল, আর লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজন, যার নাম ছিল অ্যান্ড্রু, সে লেকের ঠিক দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে, যেটা কিনা নকশায় নির্দেশ করা ছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গাতে দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে। আমার টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে তারা ওই উঁচু জায়গাটিতে ঘুরে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ছিল। খোঁড়াখুড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে আসি। সেদিন রাতে বাসায় এসে নিজের রান্না ও ডিনার শেষে অনেক লেট হয়ে যায় আমাদের। বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যায় নিজেই টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেম স্বপ্নটা দেখতে পাই, এবং আরো দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে, বারবার আমাকে হাত দিয়ে না যাবার জন্য নির্দেশ করছে, কিংবা কোনো কিছু বারণ করছে। সকালে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবে আমি স্বপ্নের ব্যাপারটা মেটাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আবার ল্যাবে চলে যাই, এবং আজকে একটু আগে কাজ শেষ করে আমরা ওই জঙ্গলে বেরিয়ে পড়ি। আমি আবার আমার গত 2 রাতের স্বপ্নের কথাটা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইছিল না, তবে সবার কথায় পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো একটা কিছু পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁচো হয়ে গেছে, কিন্তু তার সবগুলো চুল দাড়ি পাকেনি, আধা পাকা টাইপের। সে তাদের ভাষায় জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর না দেওয়ার আগেই সে বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো আর ফিরতে পারবে না। কথাটি আমার মনে দাগ কাটল। আমার সাথে থাকা অ্যান্ড্রু কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরো বলল, 5টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে ভুডো থেকে আরো শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, ভুডো একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধ কিছু বলার আগেই সে তার মতো চলে যায়। আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে গিয়ে আমাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়ালাম। আজকে কেমন যেন লেকের পানি আরো বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল সবকিছু। খেয়াল করলাম চারপাশে খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছে ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু
জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আবারও সেই নকশার কপিটা বের করে জায়গাটি ঠিক করে নিয়েছি, নিশ্চিত হয়ে নিয়েছিলাম। তারপর আমরা 4 জনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘণ্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই। চারপাশের স্তব্ধতা আমাদের কেমন যেন শিহরণ দিচ্ছিল। এর আগেই এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো আগে কখনো এমন থ্রিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না, আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তা ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনো তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচন্ড অবাক লাগলো। 4 জন মিলে 1 ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আবার সেই জায়গায় পাশে ফেলেছিলাম, কিন্তু সেই চিহ্নও নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউ বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমাদের নিজেদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতিগুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি আবার সেই যন্ত্রপাতি কাঁধে নিয়েছিলাম। এখনো সেই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কে যেন আমার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচন্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার ওপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কি যেন দৌড়ে গেল এবং আওয়াজ হচ্ছিল। আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ একটা জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ হওয়ার কথা 15-20 মিনিটে সেখানে 1 ঘন্টা হাঁটার পরে আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারলাম না। আমরা 4 জনই প্রচন্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক টানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যেই দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটি অজপাড়াকা গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজে অনুমান করা যায়। আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী হয়ে গিয়েছিল। গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল একটা কিছু গাড়িটাকে পেছন থেকে টেনে ধরেছে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি 1 মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে পড়ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আর একজন টিম মেম্বার টেরেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচন্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটা কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোড়ার মতো, আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গা থেকে পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যেই স্বপ্ন দেখছিলাম ও নাকি সেম স্বপ্ন দেখেছিল, কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু সেদিন যেতে চাইছিল না। কিন্তু 2 জন একই রকম স্বপ্ন দেখা, আবার বাস্তবে সেটার সাথে মিল পাওয়া, সবকিছুই কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেয়া সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি 2য় বিশ্বযুদ্ধের সময় অনেক লাশ ওই জঙ্গলের মাঝে লেকে ফেলা হয়েছিল, আর তারও আগে লেকের ওপর উঁচু জায়গাটাতে কজন মহিলা 5টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলেছিল তাদের ভুডো নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিত আর পরিত্যক্ত ঘোষণা করা হয়। আমরা এখনো যখন সেই দিনটির কথা ভাবি, তখনই আমাদের সেই রহস্যের হাতছানি দেয়। আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা
কোনো সুরাহা পায়নি। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু এই মুহূর্তে, এবং আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে, তার ঘটনা শোনার জন্য। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি, আমিও অধীর আগ্রহে বসে আছি। চলুন সরাসরি চলে যাই তার কাছে। জি বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসূল ভাই। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। আর এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা তখন নাকি আপনার দেশ বিভাগের আগে, একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়, এবং যে কাহিনী বলেছে তার দাদা সে সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল, এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে, এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পুরুষদের জমিদারি ছিল, এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি, এবং তার হিসাবটা করে যান, তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি, এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন এন্ড সবকিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরো কিছু মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরো কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড, এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে সে চলে আসে এদিকে বিভিন্নভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ আসতেছে না। এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে হয় মাথার মধ্যে কিছু আসতেছে, এবং মনে হচ্ছে যে কোন একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায় ফেলে, জ্ঞান হারায়। তো ওনার কতক্ষণ জ্ঞান হারানো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে ঘাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে, সবাই একজন একজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না। বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন, আপনাকে আমরা এখানেই পাইছি ভিতর সিঁড়ির গোড়ায়, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন। তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে, নর্মালি বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালা পোড়া করে, গা জ্বালা পোড়া করতে করতে প্রচন্ড মনে গায়ে কেউ আগুন ধরায় দিচ্ছে,
এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। তখন উনি দেখে যে এখানে তো ওনার কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলো আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। আচ্ছা, এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছে। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। তো বন্ধু যেটা করে ওনাকে রেখে ওর দাদার ফ্রেন্ড যে সে একটু ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে কি ঘটনা এরকম কেন, ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমে যে, কিন্তু দরজাটা তালা মারা। দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু হয়েছিল আপনি কি রেখে, বলে না কিভাবে, এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব। তখন বলে যে এটার নিচে কি আছে, দরজা বলে এটার নিচে কি আছে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর তারও দাদাদের সময়কার জিনিস, এখানে টর্চার সেলও আছে নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হতো। তারপর ওখানকার আপনার ওদের যে নাচের নৃত্যশালা বলরুম যেটা ওইটাও আছে ওখানে, বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। জি। তো ওনার বন্ধুর খুব কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে, উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারবেন, বলে না এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারে। তো উনি যান ম্যানেজারের সাথে, অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে এক জায়গায়, ওই বসে ছোট্ট একটা দোকান ওখানে, সেখানে ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরে গ্রামের একটা গুড়ের চা খাচ্ছে আর কি। তো এই সময় ওই বাসার একজন ভৃত্য, খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই। তো উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলবা, বলে যে আমি ওই বাবুর সুনীল বাবু, ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে। তো বলতেছে কি ব্যাপার, বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন। আচ্ছা। তো সম্ভবত ওনার জেঠিমা অনেক জানে, জাদুটোনা জানে, জাদুটোনা করছে। আর ওই যে আপনি যে রুমে ঢুকতে চান, যেখানে ঢুকতে উনি যে ভয় পাইছে বলতেছে, ওখানে কিন্তু উনি আসলেও ঢুকছে, কারণ ওইখানে কিন্তু ঢুকে ওনার জেঠিমা মাঝে মাঝে আপনাকে মিথ্যা বলছে যে ওখানে ঢুকে না। বলে আপনি আমাকে কেন বলে দিচ্ছেন এগুলা, বলে আমি ওনার ভালো চাই, উনি তো এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই জানে না, উনি আসছে ওনার হিস্সা নিয়ে যেতে এখান থেকে, আর তো কিছু না। কিন্তু এখানে এরকম হয়, ওইখানে একসময় ওখানে অত্যাচার করতে ওখানে বাঘ পালতো উনি, একদম অন্ধকার কুঠুরির মধ্যে বাঘ রাখতো উনি, এবং ওই বাঘের মুখে ওনার যাকে মৃত্যুদণ্ড দেওয়া করতো ঠেলে দিত, বাঘের ঘরে ফেলে দিত উনি। আচ্ছা। এছাড়াও অনেক টর্চার সেল ছিল, নর্তকীদেরকেও ঠেলে দিত, এরকম ব্যাপার আছে। তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার, বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে, আপনি চাইলে যে দেখতে পারেন ওখানে কি আছে। তো ওনার বন্ধু যেটা থাকে উনি খুব করে ম্যানেজারের যে রুম থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করে এসে উনি ওই রুম খুলে ঢুকে নিচে যে দেখে আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ, পায়ের ছাপ, ধুলার মধ্যে পায়ের ছাপ যে এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে, যে এরকম একটা ব্যবস্থা আছে। তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে দিতে পারবে না, উনি ঢুকে যে ওই রুমগুলা দেখে, রুমগুলা দেখে আসার পরে উনি চুপচাপ চাবি রেখে চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে। তো যেটা হয় রাত্রেবেলা, ওই দিন রাতে আর কি, উনি ঘুমাচ্ছেন, উনি ওই রকম শব্দ পান যে ওনার গেটকে নক করতেছেন। জি। তো উনি ওই নক শুনে উনি উঠে আস্তে আস্তে করে ফলো করে আসেন, কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে আসলে কোনো না আর কি, ওই চাচি বা কেউ করেননি, ওই রুম নক করছে কাজের লোকটা, এবং ওনাকে আস্তে আস্তে ফিসফিস করে বলেন যে ওই যে দেখেন। তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে জেঠি থাকে, উনি হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে। তো উনি ওইটার সাথে ফলো করে ঢুকেন ভিতরে আস্তে আস্তে, ওই জেঠি যায়, উনি আস্তে আস্তে করে পাটি পিটিপে ওখানে যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো বাড়ছে নিমছে এরকম কিছু আর কি। তো উনি যে আস্তে করে উকি দেন, ওখানে উকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো, ছোট্ট একটা অগ্নিকুণ্ড, সেখানে ওই জেঠি কি দিচ্ছে এবং উনি মন্ত্র পড়তেছে, এবং ওই পাশে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়া মূর্তির মতো আছে, তাদেরকে দেখা যায় না,
বোঝা যায় না, বাট বোঝা যায় কিছু ছায়ামূর্তির মতো দাঁড়ানো এখানে। তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল জিনিসটা, যে জেঠির যে রূপটা ছিল সেখানে সেটাও বেশ ভয়াবহ, চুল টুল খোলা, এবং উনি বেশ ভয় পেয়ে যান ওইটা দেখে। উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে চলে আসেন, উঠে আসেন, ওখানে আর থাকেন না, এবং এসে দেখেন বন্ধুর কাছে, দেখে বন্ধুর সারা শরীর হিম হয়ে গেছে, মানে ঠান্ডা। তো উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেপটের চাদর ছিল তা দিয়ে ঢেকে ঢেকে দেন, দেখে উনি ওই রাতে ওখানে বন্ধুর সাথে ঘুমায় যান। এখন পরদিন উনি যে দেখেন সবকিছু ঠিকঠাক, উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে। তো সবকিছু মোটামুটি রেডি হয়। শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে বলে যায় আজকে তো আপনাদের বেরোতে পারতেছেন না, আপনাদের কালকে যেতে হবে, আজকে যাওয়া সম্ভব না বাসা থেকে। তো উনি একটু হতাশ হন, যে উনি মনে করছিল যেটা থেকে আমি পালিয়ে গেলেই মনে হয় ভালো, আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো। তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন ওই দিন রাতে, বন্ধুর রুমে ঘুমান নাই, নিজের রুমে ঘুমাইছে। তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাশ দিয়ে কিছু এরকম ছায়ামূর্তি ঘুরতেছে, বেশ লম্বা লম্বা ছায়ামূর্তি ঘুরতেছে। আর উনার ঠিক মাথার কাছে ওই জেঠি, কিন্তু অন্ধকারের মধ্যে, উনি বুঝতেছে, একে বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস, ওকে তো যেতে দিব না, আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে চাস তুই চলে যা এখান থেকে। তো এটা ওনাকে বলার পর উনি মানে ঘুমের মতো তন্দ্রার মতো ছিল, উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে, বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায়। তো উনি ইসের সাথে কথা বলে, পরদিন সকালে উঠে ওই যে ভৃত্যটা ছিল তার সাথে তাকে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবা এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো, কিন্তু একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে। তো বলে যে আপনার ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে বের করে দেন, আমরা তো এখানে সমস্যায় পড়ব। এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই একটা পথ বলে যে এদিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবেন, এদিক থেকে চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন। কিন্তু এই পথটা সোজাসুজি এদিক দিয়ে যায়নি, এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গেছে। তো উনি ওই দিক থেকে বের হন সকালবেলা, ওইরকম কথা, বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে। তো যেতে 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 রাস্তার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি, বিকালের মতো হয়ে যায়। তো তখন উনি আবার ভয় পায় যে যদি কোনো ক্ষতি হয় বা কিছু। এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পোড়া করতেছে, অনেক কিছু এরকম হচ্ছে। তো উনি ঘুরতে 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 উনি মানে দিশা পায় না কি করবে, আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে। তো ওইখানে দেখে যে খুঁজে দেখে, তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন। তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনার ধর্মের না, কিন্তু আমাকে একটু হেল্প করেন। কি বলে যে এরকম আমার বন্ধু এরকম সমস্যায় পড়ছে, সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি বা কি, এটা বলেন না, বলে যে এরকম সমস্যায় পড়ছে, তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এই সেই। তো মৌলানা সাহেব বলে অবশ্যই, বলে আপনি কি আমাকে সাহায্য করবেন? তো বলে যে হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল, মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটাই ছিল, মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব যেতে চাইতো না আর কি। তো মৌলানা সাহেব বলে অবশ্যই করবো, আপনি আপনার বন্ধুকে বসান। উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসায়, বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন, এটা এরকম মটকির মধ্যে পানি নিয়ে আসেন, বলে যে এটা হচ্ছে বরই পাতার পানি, বরই পাতা ভিজানো, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয়, বরই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি। তো বরই পাতার গুণ অনেক, তো এটা দিয়ে তাকে আপনি গোসল করান, আপনার বন্ধুকে গোসল করান। তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরো নেতায় গেছে বন্ধুটা, ওই যে ইসের দাদা। তো ওনাকে ওইটাতে গোসল করায়, গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে দিছিল এবং ওই জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ইসে ছিল। তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন, উনি করে জিনকে সরায় দেন এবং তার শর্তই থাকে, বলে যে তুমি একজন মানুষ, সে যেটাই হোক সে মানুষ, তুমি তাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে বিশ্বাসী মানুষ, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, অনেক কিছু বলে তারপর থেকে সরায় দেয় এবং তাকে বলেন
যখন জিনিসটা শেষ হয়, ওনার প্রসিজার শেষ হয়ে যায়, তখন বন্ধুকে বলেন যে আপনি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আপনাকে তো আপনার অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা, বাট আপনাকে আমি পানি দিতে পারি, পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন, আর অবশ্যই অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন, আপনার বন্ধু বিশ্বাসী, এটা আমি জানি, বুঝতে পারছি, তাকে দেখি সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে, এবং এই জিনিসটা সে আরো আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এই দিকেই ফোকাস থাকে সবসময়। পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্ট মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে শেষে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিছে, ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না, এবং পরবর্তীতে উনি মানে অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন, বিশ্বাসী একজন ধার্মিক হয়ে যান, এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলোও আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে। এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। ধন্যবাদ। আমরা চলে যাব এখন বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের কাছ থেকে আরেকটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনার সাগরের কাহিনী। এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের একটা জায়গা, স্পেসিফিকলি বলার কিছু নেই। আচ্ছা, যাই হোক, ওদের সাগরদের বাসা যে জায়গা, সেই বাসার মানে অপোজিটে যে রাস্তার পাশে একসময় ছিল নদী। জি। এখন সেখানে শহর হয়ে গেছে, মানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু অবস্থা। তো ওই রাস্তার মোড়টা সম্পর্কে সবার কাছেই ও শুনতো, ওর মুরব্বীরা, যে রাতের বেলা যখন নাকি ওরা হাঁটতো ওদিক দিয়ে, ওনারা যখন হাঁটতেন, ব্যাকিন আমিও মনে হয় তখন ছোট, হয়তো স্কুলে পড়ি এরকম সময়কার কথা। তো তখন আমি কিন্তু ওদিক দিয়ে গেছি, রাসেল ভাই নিজে সাইকেল চালায় তখন গেছি ওদিক দিয়ে, আমার ভয় লাগতো না, আমি কিছু দেখি নাই। বাট ওর মুরব্বীরা নাকি বলছে ওখানে নাকি অনেক কিছু দেখতো তারা, দেখা জিনিসের মধ্যে অনেকে লেখা দেখছে যে মাথা ছাড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম কিছু। তো সাগর ওখানে থাকে, তাদেরই বাড়ি, সে তাদের বাড়িতে যেটা এক্সপিরিয়েন্স করতো যে হচ্ছে তাদেরকে মনে হতো ওর কাছে যে ও প্রায় রাস্তার মধ্যে শব্দ শুনতো আর কি, এটা ওইটা বিভিন্ন রকমের শব্দ, মানে উইয়ার্ড শব্দ। আবার ওর কাছে মনে হতো মাঝে মাঝে যে ওদের যে জানালার মধ্যে কেউ রাতের বেলা মানে জানালার ওই পারে কেউ আছে, এরকম লাগতো। তো ও ভয়ে ভয়ে ঘুমায় যেত। একদিন যেটা হয়েছে, ওর পরীক্ষার আগে ও মানে সাধারণত রাত করে পড়তো না গভীর রাতে, বাট ওই দিন সে মানে রাত করে পড়ার চিন্তা করছে, কারণ বন্ধুরা পড়ে এবং তার প্রিপারেশন ভালো ছিল না, সামনে ম্যাট্রিক পরীক্ষা। তো ও চিন্তা করে কি যে ওই দিন রাত জেগে পড়বে। তো রাত জেগে পড়ার যাতে রাত জাগার অভ্যাস নেই রাসেল ভাই, তারা কিন্তু সহজে জাগতে পারে না, তারা ঘুমে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সাগরও চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো একসময় সে চিন্তা করলো ধূপ ঘুমায় পড়ি। তো রাত তখন 1টা-1.5টা বাজে, খুব বেশি বাজে নেই। রাত তখন ওই জায়গাও যে খুব একটা জায়গা যে কোয়াইট হয়ে যায়, এখন তো ঢাকা 1টা-2টার দিকে খুব একটা কোয়াইট হয় না, তাও কিছুটা হয়ে গেছে আর কি। তো এই অবস্থায় ও মানে রুমের লাইটটা নিভায় দেয়। তো তখন দেখে যে হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে। তো ঘুমানোর সময় জাস্ট চোখের যে এক কোণা দিয়ে সে দেখে যে কুকুর হাঁটতেছে রাস্তা দিয়ে, স্ট্রিট ল্যাম্পের আলো পড়ছে নিচে। তো ওর যেটা আই ক্যাচিং হয়তো চোখ সরে যেত, দেখে যে স্ট্রিট ল্যাম্পটা ফ্লিক করে 2বার। ফ্লিক করার পর কুকুরগুলা মনে হলো কেমন যেন একটু নড়াচড়া বেশি করলো। একসময় স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হওয়ার আগে দিয়ে সে দেখলো কুকুরগুলা শেপ শিফট করলো, মানে তাদের শেপ চেঞ্জ করলো। যখন আলোটা নিভে গেল ঠিক ওই মুহূর্তে কুকুরগুলো মনে হলো যে বসার থেকে মানুষ হয়ে গেল, হঠাৎ দাঁড়ায় পড়লো, মানে দাঁড়ায় মানুষ হয়ে গেল, লাইক মানুষের শেপ হয়ে গেল। এবং এই লাইট নিভাতে সে কিন্তু মানুষ পুরো দেখে নাই, বাট সে দেখছে মানুষের শেপের হয়ে গেছে। এখন ও একবার ভাবলো এটা কি লাইটের খেলা, তার কিন্তু ঘুম তখন ঠাস করে চলে গেছে মাথার থেকে, যে আলো আধারিও অনেক সময় খেলা খেলে মানুষের মধ্যে, ছায়ার খেলা, লাইট অ্যান্ড শ্যাডো। তো একবার ভাবলো সেরকম কিছু কি। পরে সে ভাবলো না, সে দেখলো যে ওই লাইট নিভে যাওয়াতেও দূর থেকে আলো আসতেছে, এবং ওই মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে, এবং বৃষ্টির সাথে কিছুটা আলোকিত, এর মধ্যে বৃষ্টির সাথে হালকা বাতাসও যাচ্ছে, বাতাসও বইতেছে। ভালো মতন খেয়াল করে দেখলো দূর দিয়ে মনে হচ্ছে 3টা লম্বা লম্বা ছায়া, এবং এই লম্বাগুলা প্রায় সাধারণ মানুষের হাইট না, 8-9 ফিট এরকম হবে, উঁচু উঁচু হাঁটতেছে।
হাঁটতেছে, একবার এই পাশে আসে, মানে কাছে আসে, আবার যখন আলোর কাছাকাছি চলে আসে আবার ওদিকে চলে যায়, ঠিক ওই জায়গাটাতেই সার্কেল করতেছে। তো ওর জায়গা দিয়ে না, ও যতটুকু দেখতে পাচ্ছে ও ভাবছে যে আমি যদি আমাদের ঠিক উপরেই ছাদ, ওরা থাকতো 6 তলায়, আমি ঠিক উপরেই ছাদে যদি উঠি তাহলে আমি আরো জিনিসটা আরো সুন্দর দেখতে পাবো, ভালো মতন দেখতে পাবো। পুরা ঘুম কিন্তু গন। সে করে কি আস্তে করে উঠে যে সে মানে ওই হেঁটে হেঁটে মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ঘরে বের হয়। সিঁড়ির দরজা যখন খুলে তখন সে শুনতেছে যে তাদের যে ছাদের যে গেটটা ঠিক উপরে, ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি ছাদ, ওইটা ঠাস 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 করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দারোয়ান তালা মেরে দেয়। তো ও চিন্তা করলো ছাদের দরজা খোলা, আবার দেখে ঠান্ডা বাতাস একটা আসতেছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হালকা পড়তেছে এই সময়। তো তারপরও খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে বা কিউরিয়াস মাইন্ডে দরজাটা লাগায়, ফ্ল্যাটের দরজাটা লাগায়। যখন সিঁড়ির কাছে উঠে রাসেল ভাই, যখন দরজাটা দিয়ে ঢুকবে দেখে দরজাটা হালকা ভেজানো। এই সময় সে দেখে সিঁড়ির এখান থেকে লম্বা লম্বা এরকম ছায়ার মতো মানুষ, লাইক ছায়ার মতো জিনিস, মানুষ বললে ভুল হবে, শেপটা মানুষের মতো এর জন্য তাই বলছি, উপরের অংশটা বোঝা যায় না যে কি চেহারা বা কিছুই বোঝা যায় না, পা দুটো বোঝা যাচ্ছে লম্বা লম্বা। এগুলো খুব সুইফটলি, মানে ম্যাটার অফ লাইক, মানে খুব স্পিডে, লাইক খুব যেমন ফাইটার জেট যেরকম স্পিডে যায় সেরকম তার পায়ে দিয়ে শাট করে পাস করে চলে গেল নিচে, মানে 1 সেকেন্ডের জন্য গেটে, এবং পরবর্তী সেকেন্ডে তাকে পাস করে সিঁড়িতে নেমে গেল। এবং ওগুলো নামার সাথে যে বাতাস, সে বাতাসও তার গায়ে লাগছে, এবং ও তো ওখানে ফ্রিজ হয়ে যায়, ও আর কোথাও ওঠার চিন্তাও করতে পারে না। পরের সেকেন্ডে দেখে আবার তার সামনে দিয়ে উঠে চলে যায়, উঠে ঠিক ছাদের ওই গেট দিয়ে। এইবার যখন ছাদের গেট দিয়ে উঠতেছে তখন দ্রিম করে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়, একদম খুব জোরে বাড়ি দিয়ে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়। তো ও তখন এটা আর সহ্য করতে পারে না, ও বাসার ভিতরে চলে আসে, এসে বাসায় শুয়ে পড়ে, শুয়ে কাঁপতে কাঁপতে যতটুকু দোয়া দুরুদ পারে পড়তে পড়তে সে ঘুমিয়ে যায়। সকালবেলা তার ফ্যামিলি তাকে দেখে প্রচন্ড জ্বর মাথার মধ্যে, এবং এই জ্বর অবস্থায় তার মনে করেন যে মানে কঠিন অবস্থা, মানে তার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই, মানে তার এটা মানে টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত, মানে একটা ছুটি হয় না ম্যাট্রিক পরীক্ষার, সেরকম পরীক্ষা, এরকম অবস্থা নাই। তো ওর বাবা মা ওকে বলে যে জ্বর আসছে, ডাক্তার দেখে, এবং বাবা মাকে স্কুলে বলে যে আমার এরকম এরকম হয়েছে। তখন তাকে বাসার থেকে একটু বকাও দেয় যে তুমি এরকম সময় কেন বের হয়েছে, তোমাকে বলছি যে জায়গাটা খারাপ মুরব্বীরা, এবং তাকে ওই করা হয়, চিকিৎসা করা হয়, জ্বর ডাক্তার দিচ্ছে, জ্বর কমতেছে না, জ্বর হালকা রেমিশন যায় আবার বাড়ে। তো ওর যে বড় চাচা, সে ওখানকার কাছের মসজিদের ইমাম সাহেবকে বলেন, অলাপন ইমাম সাহেব বলে যে ওকে পারলে নিয়ে আসেন। তো ওকে যখন নাকি নিয়ে আসে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে যখন ঢুকে, তার জ্বর ছিল শরীরে, মসজিদে ঢোকার সাথে সাথে জ্বর কিন্তু রাসেল ভাই নাই, শরীর ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার। ইমাম সাহেব তার সাথে কথা বলে তুমি কেমন ফিল করতেছো, ভালো, তোমার জ্বর আছে না, খারাপ লাগতেছে না, সব ঠিক আছে। তখন তাকে দোয়া পড়ে দেয় এবং তাকে কিছু দোয়া শিখায় দেয়। এই দোয়াগুলো বাবা আমাকে পড়ে দিতে বলে, পানিতে পড়ে ফু দেয়, বলে যে এই পানিটা খেতে এবং গোসল করতে সেই পানিতে, এবং বলে আপনার বাসাও ছিটাই দিবেন, ছেলে সিঁড়িতে জানি সে রাতের বেলা কখন না উঠে আপনাদের সিঁড়িটা পারলে বন্ধ করায় দিবেন। মানে সিঁড়ির মধ্যে হয়তো জিনিসটা যেটা হয়েছে যে ও রাতের বেলা দেখছে, এবং এগুলো তো খারাপ জিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ও এসে দাঁড়াইছে, তারা হাওয়া মাও করে কান্নাকাটি করতেছে, একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আর কি আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল, উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়, উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি দিয়াস লাইট সবগুলো ইউজ করে, একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না। অনেক কষ্টে ওনার গ্যাস ম্যাচ ছিল, ওইটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই সিগারেট যখন একটা জ্বালায়, তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণটা রাসেল ভাই যেরকম ভাবে দিয়েছিল যে অবিকল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই, আর চোখ, 4টা চোখ তার বুকের মধ্যে, আর উনি যতটুকু সাইজ দেখাইছিল, যে দাঁতের সাইজ 7 থেকে 8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইটা এইভাবে চলে যায়, এলাকা অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার, এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে ওই যে উনি যে পীর সাহেব ছিল দাদা, যে উনি তো পালতো,
উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এগুলার। তো আমার এক চাচা, 5 নম্বর চাচা, উনি রাত্রে